নব্বই দশকের বাংলাদেশের চলচ্চিত্র জগতের আকাশ জুড়ে যে তারাটি হঠাৎ করে জ্বলে উঠেছিল তার নাম সালমান শাহ। সব সুখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা। কোটি ভক্তের হৃদয় স্পন্দন, আধুনিক ফ্যাশনের আইকন আর অভিনয়ের জাদুকর সবই ছিলেন তিনি। কিন্তু ১৯৯৬ সালে মাত্র ২৫ বছর বয়সে নিভে যায় এই নক্ষত্রটি। দীর্ঘ ৩ দশক ধরে এই মৃত্যুকে অনেকে আত্মহত্যা বললেও লক্ষ লক্ষ ভক্তের মনে ছিল একটাই প্রশ্ন, এটি কি সত্যি আত্মহত্যা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই রহস্যের জট যা আজও আমাদের ভাবিয়ে তোলে। সালমান শাহর আসল নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। সবাই তাকে ইমন নামেই ডাকত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত এবং সবার প্রিয়। প্রথমে টেলিভিশন নাটকে অভিনয় এবং মডেলিং দিয়ে তার যাত্রা শুরু করে। তখনও কেউ জানতো না এই তরুণ একদিন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস বদলে দিবে। ১৯৯৩ সালে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত। আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ছবিটি মুক্তির পর যেন ঝড় বয়ে যায়। বাংলাদেশ পায় নতুন এক সুপারস্টার। তরুণরা তার চুলের স্টাইল নকল করত। তার পোশাক হয়ে উঠেছিল ফ্যাশনের অংশ। তার হাসি, অভিনয় এবং উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল। মাত্র কয়েক বছরে তিনি অভিনয় করে ২৭টি সিনেমায়, সবগুলোই ছিল সুপারহিট। ১৯৯২ সালের আগস্ট মাসে ভালোবেসে ঘর বাঁধে সামিরা হকের সাথে। এর মাত্র ৪ বছর পরেই সালমান শাহের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। ৫ সেপ্টেম্বর ১৯৯৬, মৃত্যুর শুধু একদিন আগের ঘটনা। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় তিনি প্রেম পিয়াসী ছবির ডাবিং নিয়ে ব্যস্ত ছিলেন। সেখানে আগে থেকে উপস্থিত ছিল সে ছবির নায়িকা। ডাবিংয়ের দিন সালমান শাহ তার বাবাকে ফোন দিয়ে বলেন সে যেন তার স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে নিয়ে আসেন। ফোন পাওয়ার পরপরই তার বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসিতে পৌঁছান। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও নায়িকা ডাবিং রুমে খুনসুটি করছেন। ওই সময়ে বেশ কিছু বিনোদনী পত্রিকায় নায়িকা ও সালমানকে নিয়ে একাধিক লেখালেখি হয়েছিল। তাই নায়িকার সঙ্গে সালমানকে খুনসুটি করতে দেখে রেগে যান সামিরা। সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও পরিচালক বাদল খন্দকার। কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেননি সামিরা। তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার। গাড়ি এফডিসির গেট পর্যন্ত এলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান। তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন। এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দেন। তারপর ডাবিং রুমে ফেরত গেলেও সেদিন আর ডাবিং হয়নি। রাত ১১টায় সালমানকে নিউ স্কটল্যান্ড রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদল খন্দকার। সেই রাতের ঘটনাগুলো নিয়ে বিভিন্ন বক্তব্য প্রকাশ পেয়েছিল। চলচ্চিত্র পরিচালক শাহ আলম জানান শেষের দিকে নাকি সালমান শাহ মানসিক চাপে ছিলেন। পরিবারের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি তাকে চাপের মধ্যে রেখেছিলেন। কিছুদিন নাকি নিষিদ্ধ হয়েছিলেন সমিতিতে। বিভিন্ন সাক্ষাৎকার ও প্রতিবেদনের মাধ্যমে জানা যায় সেই রাতে বাড়ি পৌঁছানোর পর ১১টা থেকে ১২টার দিকে সালমান নাকি তার মামাকে ফোন করেছিলেন। ফোনের ওপাশ থেকে সালমান স্পষ্ট জানিয়েছিলেন যে সামিরা হকের সাথে আর সংসার করা তার পক্ষে সম্ভব নয়। তিনি তার মামাকে আরো জানান যে পরের দিনই তিনি সামিরাকে তালাক দিবেন। সালমান শাহ আরো বলেছিলেন তালাকনামায় স্বাক্ষর করার পর তিনি সেই কাগজ নিয়ে সরাসরি তার মামার কাছে চলে যাবেন এবং সামিরার সঙ্গে সংসার করা কেন আর সম্ভব নয় তার পিছনে থাকা সমস্ত প্রমাণ মামার সামনে তুলে ধরবেন।
সালমান শাহ তখন থাকতেন ঢাকার নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে। 6 সেপ্টেম্বর 1996 সালমান শাহের মৃত্যুর দিন। সেদিন সকাল 7টায় বাবা কমর উদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়া চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান, কিন্তু ছেলের সঙ্গে না দেখা করতে পেরে তিনি ফিরে আসেন। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, বাসার নিচের দারোয়ান সালমান শাহর বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিলেন না। নীলা চৌধুরীর বর্ণনা ছিল এমন, দারোয়ান বলেছে, স্যার এখন তো উপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে জিজ্ঞাসা করতে হবে। পর্যায়ে সালমানের বাবা জোর করে উপরে গেছেন। কলিং বেল দেওয়ার পর দরজা খুলল সামিরা। উনি সামিরাকে বললেন, ইমনের সঙ্গে কাজ আছে, ইনকাম ট্যাক্সে সই করতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল, আব্বা ও তো ঘুমে। তখন উনি বললেন, ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি, কিন্তু যেতে দেওয়া হয়নি। তার বাবা প্রায় 1.5 ঘন্টা বসেছিলেন ওইখানে। বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমানের মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হয়েছিল সালমান শাহকে দেখতে হলে এখনই যেতে হবে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমানের বাসার দিকে রওনা হয়েছিলেন। তবে সালমানের বাসায় গিয়ে ছেলেকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী। তিনি বলেন, খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা ছিল সেদিকে ছিল পা, আর যেদিকে পা দেওয়ার কথা ছিল সেদিকে ছিল মাথা। সালমানের ফ্ল্যাটের পাশে সামিরার এক আত্মীয়ের পার্লার ছিল। সে পার্লারে কিছু মেয়ে ইমনের হাত পায়ে সর্ষের তেল দিচ্ছিল। আমি তো ভেবেছি ফিট হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম ছেলের হাতে পায়ের নখগুলো নীল। তখন আমি আমার হাজবেন্ডকে বলেছি, আমার ছেলে তো মরে যাচ্ছে। ইস্কাটনের বাসা থেকে সালমানকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছে। ঢাকার নিউ ইস্কাটন গার্ডেনের সালমান শাহের অ্যাপার্টমেন্টটি পরীক্ষা করে তদন্তকারীরা দেখতে পান রশি ফ্যানে ঝুলছে, গলায় দড়ির চিহ্ন স্পষ্ট এবং শ্বাসরোধের লক্ষণ দেখা যাচ্ছে। জানা গেছে ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছিল এবং পরে হস্তাক্ষর বিশেষজ্ঞরা এটি পরীক্ষা করে এই সিদ্ধান্তে আসেন যে লেখাটি ছিল সালমানের। যদিও তার পরিবার নোটটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঘটনাস্থল থেকে একটি লাগেজ পাওয়া যায়। লাগেজের ভিতরে ঘুমের ওষুধ, একটি ছোট্ট বোতল এবং কিছু ভেজা কাপড় চোপড়ও পাওয়া যায়। তদন্তকারীরা আরো উল্লেখ করেছে যে ঝুলন্ত স্থানের আশেপাশের আসবাবপত্রে বড় ধরনের কোনো স্থানচ্যুতি বা ধস্তাধস্তির লক্ষণ পাওয়া যায়নি। তবুও মৃতদেহ নামানো এবং হাসপাতালে নিয়ে যেতে কেন বিলম্ব হয়েছিল তার কারণ ব্যাখ্যাতীত রয়ে গেছে। তার মৃত্যুর পর তার বাবা একটি অপমৃত্যুর মামলা করেন, কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে 1997 সালের 24 জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার জন্য আবেদন জানান। সালমানের মা নীলা চৌধুরী সবসময় দাবি করে আসছেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে, সে আত্মহত্যা করেনি। তিনি এবং তার পরিবার বারবার দাবি করে সালমানের স্ত্রী সামিরা এবং বেশ কয়েকজন এই হত্যার সাথে সংযুক্ত, কিন্তু সামিরা বারংবারই এই অভিযোগকে ডিনাই করেছে। সামিরার দাবি সালমান নাকি মানসিকভাবে সুইসাইডাল ছিল। তার ভাষায় এর আগেও নাকি 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান। ঘটনার দিন সালমানের মৃত্যু নিয়ে এমন কিছু অসঙ্গতি ও আলামত পাওয়া যায় যা সাধারণ আত্মহত্যার ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। বিভিন্ন ইন্টারভিউ এবং প্রতিবেদন অনুযায়ী সালমান শাহের মরদেহ যেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সেই সিলিং ফ্যান থেকে দড়ির দৈর্ঘ্য এবং মেঝে থেকে সালমান শাহের উচ্চতা মেপে দেখা যায় যে তিনি যদি রশি দিয়ে আত্মহত্যা করতেন তবে তার পা মেঝেতে স্পর্শ করার কথা। যেই ঘরে তার লাশ পাওয়া যায় সে ঘরের জানালার পর্দা ছিল ছেঁড়া এবং গ্লাসে ছিল অসংখ্য হাতের ছাপ, যা ঘরে ধস্তাধস্তির ইঙ্গিত দেয়। মেঝেতে একটি খাওয়ার পর ফেলে দেওয়া সিগারেটের টুকরা পাওয়া যায়, যা সালমানের মৃত্যুর রহস্যকে আরো গভীর করে তোলে। সালমান শাহের পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা দাবি করেন যে ঘটনার রাত আনুমানিক 3টার দিকে তারা সালমান শাহের ফ্ল্যাট থেকে মারামারি বা ধস্তাধস্তির বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। প্রতিবেশীরা ভেবেছিলেন স্বামী স্ত্রীর ব্যক্তিগত কোনো ঝগড়া হচ্ছে, তাই তারা বিষয়টি নিয়ে কোনো গুরুত্ব দেননি। এরপর 1997 সালে এক নাটকীয় ঘটনা ঘটে। 1997 সালের জুলাই মাসে রিজভী আহমেদ ওরফে ফরহাদ
164 ধারার অধীনে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সেখানে তিনি অভিযোগ করেন 12 লক্ষ টাকার একটি চুক্তির অংশ হিসেবে সালমান শাহকে হত্যা করা হয়েছিল। তার জবানবন্দি অনুসারে 6 লক্ষ টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল এবং বাকি 6 লক্ষ টাকা হত্যার পরে দেওয়া হয়েছিল, যা শাহের শাশুড়ি লতিফা হক লুসি ব্যবস্থা করেছিলেন বলে জানা যায়। রিজভী একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে এটিকে সাজানো হত্যাকাণ্ডের অভিযোগ করেছেন। প্রথমে ক্লোরোফর্ম দিয়ে নাকি সালমানকে অক্ষম করা হয়েছিল, এরপর সালমানকে ড্রেসিং রুমে টেনে নেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন কাজের লোক নাকি ঘাতকদের প্রবেশ করতে দিয়েছিলেন এবং বিষয়টি গোপন রাখার জন্য অভিনেতার পরিবারের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। যদিও পরবর্তীতে রিজভী তার স্বীকারোক্তি প্রত্যাখ্যান করে নেয় এবং অপরাধ তদন্ত বিভাগ এবং পুলিশ তদন্ত ব্যুরো জানান পরবর্তী তদন্তে হত্যার কোনো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। স্বীকারোক্তি প্রত্যাখ্যান করার সত্ত্বেও শাহের মৃত্যুর পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কে রিজভী আহমেদের স্বীকারোক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে রয়ে গেছে এবং অভিনেতার পরিবার এবং হত্যার অভিযোগকারী মিডিয়া রিপোর্টে প্রায়শই এটি উদ্ধৃত করা হয়। 2020 সালের 25 ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যুর মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএস আদালতের সংশ্লিষ্ট শাখায় 600 পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন জমা দেন। পিবিআই তদন্ত প্রতিবেদনে বলা হয় সালমান শাহকে খুন করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। সালমান শাহর আত্মহত্যার পিছনে 5টি কারণ উল্লেখ করেছে এই মামলার তদন্ত সংস্থা। 2021 সালের ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছিলেন সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছিলেন। এর মধ্যে প্রথম কারণ সালমান শাহ ও এক চিত্রনায়িকার অতিরিক্ত অন্তরঙ্গতা। দ্বিতীয় কারণ স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ। তৃতীয় কারণ মাত্রাধিক আবেগপ্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যার চেষ্টা করা। চতুর্থ কারণটি হলো মায়ের প্রতি অসীম ভালোবাসা, জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানের রূপ নেওয়া। নায়ক সালমানের আত্মহত্যার পঞ্চম কারণ হিসেবে পিবিআই উল্লেখ করেছে সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা। সংবাদ সম্মেলনে পিবিআই এর তৎকালীন প্রধান বনোজ কুমার মজুমদার বলেছিলেন পিবিআই এর তদন্তে সালমান শাহকে হত্যার কোনো ঘটনা পাওয়া যায়নি, পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু এরপর 2025 সালের শেষ দিকে আদালতের নির্দেশে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গণ্য করার পর রমনা থানায় 11 জন অভিযুক্তের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সামিরা হক এবং আরও সন্দেহভাজনকে বাংলাদেশ ত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং সর্বশেষে এই বছরই 2026 সালে সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার দেহাবশেষ কবর থেকে তৃতীয়বার উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি দেহাবশেষ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই আদেশ দেন। এর আগে গত 20 মে মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। সালমান শাহ আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্মৃতি, তার কাজ এবং তার রহস্যময় মৃত্যুর ক্ষত আজও আমাদের তাড়িত করে। আদালতের এই সাম্প্রতিক পদক্ষেপ এক নতুন আশা জাগিয়েছে। সত্য হয়তো দীর্ঘ সময় আড়ালে থাকতে পারে, কিন্তু তা কখনোই চিরস্থায়ী নয়। আমাদের আজকের এই যাত্রার শেষে গন্তব্য কেবল বিচারই নয়, বরং একজন কিংবদন্তির প্রতি সম্মান জানানো। সালমান শাহ বেঁচে থাকবে আমাদের প্রতিটি সিনেমায়, আর ন্যায় বিচারের অপেক্ষায় থাকবো আমরা, পুরো দেশ। আমরা আশা করি সত্যের জয় হবেই। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।